ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়োর গল্প নিয়ে আমাদের একটি বিশেষ নিবেদন, স্টোরি স্টেশন তারিণী খুড়ো স্পেশাল। আজকের গল্প ডুমনিগড়ের মানুষ খেকো। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় আনন্দ মেলায় 1982 খ্রিস্টাব্দের 13ই জানুয়ারি। প্রধান চরিত্রে রাজা ভূদেব সিং, মেজকুমার ভূপত সিং এবং সাধু বাবা। গল্পের সূত্রধর আমি সোহম। শুরু হচ্ছে ডুমনিগড়ের মানুষ খেকো। রেস্ট হাউসে পৌঁছে গেলাম আধ ঘন্টার মধ্যেই। গিয়ে দেখি সব ব্যবস্থা হয়ে গেছে। আমি আসছি সে খবর আগেই পৌঁছে গেছে। 3 গাঁয়ের 3 মোড়ল এসেছে আমার সঙ্গে দেখা করতে। বললাম আমার যতদূর সাধ্যি আমি করব। শীতকালের দিন ছোট, তাই 4:30-র মধ্যে মনোমোরগের রোস্ট খেয়ে বেরোবার জন্য তৈরি হয়ে গেলাম। স্থানীয় শিকারী সুখদেও তেওয়ারি আমাকে সাহায্য করছে। সে মাচা বাঁধার জন্য গাছ বেছে রেখেছে সমতল জমি যেখানে শেষ হয়ে পাহাড় শুরু হয়েছে সেই রকম একটা জায়গায়। কাছাকাছির মধ্যে বাঘের পায়ের টাটকা ছাপও পাওয়া গেছে। একটা মোষও কেনা হয়েছে টোপ হিসেবে। সব মিলিয়ে ব্যবস্থা ভালো। আমি একাই থাকবো পাহারায়। সকালে শিকারী ও কুলির দল এসে আমায় মিট করবে। তার মধ্যে যদি কাজ সারা হয়ে যায় তো ভালোই, নইলে কাল সন্ধ্যে থেকেই আবার বসতে হবে। এভাবে কতদিন চলবে জানা নেই। রেস্ট হাউস ছাড়বার মুখে আর একটা গাড়ির আওয়াজ পেলাম। এ আওয়াজ আমার চেনা। এ হলো মেজকুমারের পন্টিয়াক টুরার। ব্যাপার কি? মেজকুমার গাড়ি থেকে নেমেই কারণটা জানিয়ে দিলেন। বললেন বাবাকে বলে রাজি করিয়েছেন, তিনিও আমার সঙ্গে নরখাদকের সন্ধানে যাবে। এমন একটা গুরু দায়িত্ব শুধু একজনের উপর দেওয়ার কোনো মানে হয়। দাদার মৃত্যুতে বাবার বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে। কথাটা শুনে আমার মোটেই ভালো লাগলো না। রাজা সত্যি অনুমতি দিয়েছেন কিনা জানার তো কোনো উপায় নেই। আমার ধারণা তিনি বারণই করেছেন, কিন্তু ঈর্ষাবশত ইনি নিজেই চলে এসেছেন। কি আর করি, মনিবের সন্তান, তার সঙ্গে তো আর ঝগড়া করা চলে না। তখনই তেওয়ারিকে বলে একটা দ্বিতীয় মাচার বন্দোবস্ত করা হলো। তবুও ভালো যে মেজকুমার তার নিজের জন্য শিকারের সব সরঞ্জাম সঙ্গেই এনেছিলেন। দুজনে গিয়ে উঠলাম মাচাতে। আমারটা শিমুল গাছ, ওনারটা বাদাম। আমাদের রেখে দল ফিরে গেল। আমরা রাত্রি জাগরণের জন্য তৈরি হলাম। নিচে থেকে যাতে বাঘ বুঝতে না পারে তার জন্য দুটো মাচার নিচেই লতা পাতা দিয়ে ক্যামোফলাজ করা হয়েছে। ব্যবস্থা বেশ পাকাপোক্ত। কুমার দেখি মাচায় উঠে ব্র্যান্ডির বোতল খুলেছেন। আমি ইশারায় তাকে বারণ করার চেষ্টা করলাম। তিনি আমার দিকে চেয়েও চাইলেন না। অন্ধকারটা যেন একটু আগে হলো মনে করে আকাশের দিকে চেয়ে গাছের ফাঁক দিয়ে দেখি কালো মেঘে দিগন্ত ছেয়ে গেছে।
6টা নাগাদ বিদ্যুৎ ও বজ্রপাতের সঙ্গে মুষলধারে বৃষ্টি নামল। বাঘ বৃষ্টির তোয়াক্কা করে, শিকারীরও করা উচিত নয়, কিন্তু শীতকালের বৃষ্টি বলেই বোধহয় অনুভব করলাম ওভারকোট ভেদ করে বরফের মতো ঠান্ডা জল আমায় কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। এমনিতে আমার অসুখ বিসুখ হয় না বললেই চলে, কিন্তু সর্দি জিনিসটাকে আমি বড়ই ভয় পাই। এটা চিরকালের ব্যাপার। যখন একটা হাঁচি হলো তখন প্রমাদ করলাম। মাচায় বসা শিকারীর পক্ষে হাঁচি কাশি যে কি সর্বনেশে ব্যাপার তা বোধহয় তোদের বুঝিয়ে বলতে হবে না। তাছাড়া হঠাৎ মনে পড়ে গেল ছেলেবেলায় এক জ্যোতিষী বলেছিল আমার অপঘাতে মৃত্যু হতে পারে। একই বাজ পড়ছে, তাই গাছের উপর বসা। পরিস্থিতিটা মোটেই ভালো লাগলো না। এবার কুমারকে ইশারা করে জানালাম আমি মাচা থেকে নেমে পড়ছি। আজ আর ম্যানিটারের সঙ্গে মোকাবিলা হবে, কারণ এই হাঁচি শুনে তিনি আর এ তল্লাটে আসবেন। নিচে মোষটা জলে ছটফট করছে, আর গলায় বাঁধা ঘন্টা অনবরত টিং টিং করছে। মাচা থেকে নামতে নামতে মনে হলো মেজ কুমারের ভাগ্য ভালো, নরখাদক সংহারের ক্রেডিটটা হয়তো তিনি একাই পাবেন। আমার এখন আশ্রয় নেওয়া ছাড়া গতি নেই। এই বৃষ্টিতে আর ভিজলে নিউমোনিয়া অবধারিত। জঙ্গলের দুর্ভেদ্য অন্ধকারে বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে পথ দেখিয়ে দিচ্ছে। আমি টর্চের সাহায্য না নিয়েই এগিয়ে চললাম যেদিকে পাহাড় সেই দিকে। হাতে বন্দুকটা নিয়েছি, কারণ সেটার যে প্রয়োজন হবে না এমন কোনো গ্যারেন্টি নেই। পাহাড়ের গায়েও গাছপালা ঝোপঝাড়ের অভাব নেই। তার মধ্যে দিয়েই হ্যাঁচড় প্যাঁচড় করে উঠে গিয়ে হঠাৎ সামনে একটা ঘোর অন্ধকার কি যেন এসে পড়ল। বিদ্যুতের আলোতেও যখন সে অন্ধকার দূর হলো না, তখন বুঝলাম সেটা একটা গুহার মুখ। গিয়ে ঢুকলাম ভেতরে। মাথার উপর বাড়ি বর্ষণ দূর হলো, বাঁচা গেল, শেল্টার পেয়ে গেছি। পকেট থেকে টর্চ বার করে সামনে ফেলে বুঝলাম গুহার অপর দিকে দেয়াল টর্চের আলোর নাগালের বাইরে। কমপক্ষে 500 লোক এই গুহায় আশ্রয় নিতে পারে। আলোতেই দেখলাম সামনেই একটা মাঝারি আকারের পাথরের চাং। সেটাতে পিঠ দিয়ে বসলাম গুহার মেঝে। বাইরে সমানে বৃষ্টি হয়ে চলেছে। বিদ্যুতের আলোতে বুঝতে পারছি পাহাড়ের গা দিয়ে জলের ধারা নেমে এসে গুহার মুখের সামনে একটা ছোটখাটো জলপ্রপাতের সৃষ্টি করেছে। পকেটে সিগারেট দেশলাই ছিল, সেটা এই অবস্থায় ব্যবহারযোগ্য হবে কিনা ভাবছি। এমন সময় তড়িৎ ঝলকানিতে একটা ব্যাপার দেখে চমকে উঠলাম। একটি লোক এসে গুহার ভেতর ঢুকল। লোকটির সামান্য ঘুরিয়ে হাঁটা থেকে বুঝতে পারলাম ইনি মেজ কুমার। তার 7 বছর বয়সে পায়ের পাতার উপর দিয়ে চলে যায়
বাপের রোলস রয়েস গাড়ি। সাহেব ডাক্তার মেজর স্টেভিংসের অস্ত্রোপচারের ফলে পা সেরে যায় ঠিকই, কিন্তু ডান পায়ের তুলনায় 1/2 ইঞ্চি ছোট হয়ে যায়। এর ফলে এই খোরাক মেজ কুমারের অন্ধকার দেহ আমার দিকে এগিয়ে এসে আমার পাশেই বসল। একটা গুটকা গন্ধ কিছুক্ষণ থেকে পাচ্ছিলাম, তার সঙ্গে এবার হেনেসি ব্র্যান্ডির গন্ধ যোগ হলো। তারপর অনুভব করলাম গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখের উপর। তারপর মেজ কুমারের কণ্ঠস্বর প্রবেশ করলো আমার কান। শত্রুর শেষ রাখতে নেই জানো। বলে কি লোকটা? আমিও সত্য হতে যাব কেন? তোমাকে যখন আমি দেখে চিনেছি সে রাতে, তখন তোমারও আমাকে দেখা এবং চিনে ফেলাটা আশ্চর্য নয়। কোন রাতে? সেটা কি বলে দিতে হবে? ইমলি গাছের নিচে তুমি দাঁড়িয়েছিলে, দাদা ফিরছিল শ্রীমলের বাড়ি থেকে। আমার গরম লাগতে শুরু করেছে। ওভারকোটটা খুলে ফেলতে পারলে ভালো হয়। এই মেজ কুমারী তাহলে হত্যাকারী, নারায়ণ শ্রীমল নয়, দাদাকে হটিয়ে নিজে গদিতে বসার লোক, যেমন আরো অনেক রাজপরিবারেই হয়ে থাকে। কিন্তু আমায় সে চিনল কি করে সে রাতে? উত্তর এলো মেজ কুমারের মুখ থেকে। ত্রয়োদশী চাঁদ উঠেছিল তখন। তোমার চশমার কাঁচ চকচক করছিল সেই আলোয়। এত পুরু কাঁচ ও তল্লাটে আর কারুর নেই। আমি চুপ করে আছি। আমার চোখের পাওয়ার মাইনাস নয়, এই চশমাই আমাকে বিট্রে করল। একটা খুট করে শব্দ পেলাম। মেজ কুমারের টোটা ভরা রাইফেল উঁচিয়ে উঠেছে। ওর ও আমার মধ্যে ব্যবধান 2 হাতে। ওই বাঘমারা 12 বোরের আগ্নেয়াস্ত্র এই দূরত্ব থেকে আমার উপর প্রয়োগ করলে আমার দেহ শত টুকরো হয়ে ছড়িয়ে পড়বে গুহার চারদিকে। কিন্তু ওটা কি? একজোড়া জ্বলন্ত মার্বেল এগিয়ে আসছে আমার দিকে মেজ কুমারের পিছন থেকে, আর তার সঙ্গে সেই গুটকা গন্ধ। সে ইয়োর প্রেয়ার্স মিস্টার ব্যানার্জি। বিদ্যুতের আলোতে বন্দুকের ইস্পাতের নল ঝিলিক দিয়ে উঠল, আর পর মুহূর্তে একটা ভারী ধাতব শব্দেই বুঝতে পারলাম বন্দুক গুহার মেঝেতে আছড়ে পড়েছে। একটা গোঙানির শব্দ ক্রমে দূরে সরে গেল, আর সেই সঙ্গে জ্বলন্ত মার্বেল দুটো। আমি কাঠ হয়ে বসে রইলাম। ক্রমে বজ্র বিদ্যুতের তেজ কমে এলো। বৃষ্টির শব্দ থেমে গেল। বোধহয় নার্ভাস ট্রেনের দরুন, কিংবা হয়তো জ্বর ছিল শরীরে। এই ঘটনার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ি। যখন ঘুম ভাঙলো তখন ভোর হয়ে গেছে। গুহাটা যে কত বড় সেটা এখন বুঝতে পারলাম। আমি যেদিকে বসা তার বিপরীত দিকে দেওয়ালের সামনে পড়ে আছে মেজ কুমারের আট খাওয়া মৃতদেহ, কিন্তু নরখাদকের কোনো চিহ্ন নেই। গুহার বাইরে একটা পাথর খণ্ডের আড়ালে ঘাপটি মেরে বসে রইলাম, হাতে বন্দুক নিয়ে। একটু খুঁতখুঁতে ভাব ছিল মনে, কারণ এটা জানি যে বাঘ সুযোগ পেয়েও আমাকে খায়নি, সেটা বাবাজির মলমের জন্যই হোক না কেন।
বা অন্য যে কোনো কারণেই হোক না কেন। শুধু তাই নয়, আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে সে রক্ষা করেছে। তবে গ্রামের লোকেরা যে লাঞ্ছিত, সে কথা তো আর মিথ্যে নয়। তাই মন থেকে মমতা দূর করে দাঁতে দাঁত চেপে বসে রইলাম। 8টা পর্যন্ত বসে থেকেও যখন বাঘের দেখা পেলাম না, তখন অগত্যা ফিরতি পথ ধরলাম। মাচার কি অবস্থা হবে দেখতে হবে গিয়ে। সেখানে চায়ের ফ্লাক্স, জলের বোতল, বালিশ, কম্বল ইত্যাদি অনেক কিছুই রয়েছে। জায়গাটা খুঁজে পেতে অসুবিধা হলো না, কিন্তু যা দেখলাম তাতে চক্ষু ছানা ভরা। মাচা সমেত শিমুল গাছ বজ্রপাতে ঝলসে গেছে, আর তার পাশেই পড়ে আছে মৃত মোষ, আর তার কাঁধে দাঁত বসানো মৃত নরখাদক। সে এক বিচিত্র ছবি। মানুষের হাতের বন্দুকের চেয়ে 1000 গুণে বেশি শক্তিশালী আগ্নেয়াস্ত্রের শিকার হয়েছে, সেটা আর বলে দিতে হয় না। ফেরার পথে বাবাজিকে ধন্যবাদ দিতে গিয়েছিলাম, কিন্তু তার সঙ্গে দেখা হলো না। তার পর্ণকুটির ভাসিয়ে নিয়ে গেছে লুঙ্গি নদী গত রাতের বৃষ্টিতে। তিনি নিজে নাকি একটি সেগুন গাছে চড়ে রক্ষা পেয়েছিলেন, কিন্তু আপাতত সর্দি জ্বরে কাবু হয়ে এক শিষ্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। শুনছিলেন ডুমনিগড়ের মানুষ খেকো, রচনা সত্যজিৎ রায়, তারিণী খুড়োর ভূমিকায় শ্রী দেবাশিস মিত্র, রাজা ভূদেব সিং, মেজকুমার ভূপাত সিং, সাধু বাবা ও অন্যান্য চরিত্রে আমি সোহম। পোস্টার ডিজাইন, রেকর্ডিং অ্যান্ড এডিটিং এস মিউজিক স্টুডিও।